ওলাফ ট্রিগভাসন ছিলেন হ্যারাল্ড ফেয়ারহেয়ারের প্রপৌত্র। তিনি তার যৌবন নরওয়ের বাইরে নির্বাসনে কাটিয়েছিলেন। প্রথমে তিনি রুসে বাস করতেন, যেখানে তিনি প্রিন্স ভ্লাদিমির দ্য গ্রেটের হয়ে ভাড়াটে সৈনিক হিসেবে কাজ করতেন। পরে ৯৮২ সালে তিনি নিজের ভাইকিং দল জড়ো করেন এবং বাল্টিকে বসতি স্থাপন করেন। সেখানে তিনি তার আক্রমণের জন্য খ্যাতি অর্জন করেন। অঞ্চলটি লুট করার পর তিনি পশ্চিমে যান, ডাবলিনের রাজার বিধবা স্ত্রীকে বিয়ে করেন এবং সেই রাজ্য শাসন করেন। যখন ওলাফ ট্রিগভাসেনের গুজব নরওয়েতে পৌঁছায়, স্থানীয় শাসক ইয়ার্ল হাকন সিগার্ডসন তাকে হত্যা করার জন্য এক গুপ্তচর পাঠান। কিন্তু গুপ্তচর উল্টো ওলাফের সাথে বন্ধুত্ব করে এবং তাকে তার মাতৃভূমিতে ফিরে আসার আহ্বান জানায়। ওলাফ যখন নরওয়েতে যাত্রা করছিলেন, নরওয়েজিয়ানরা ইয়ার্ল হাকনের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং ওলাফকে তাদের নতুন রাজা হিসেবে স্বাগত জানায়। ওলাফ ট্রিগভাসন নিডারস শহর প্রতিষ্ঠা করেন এবং এটিকে তার রাজধানী করেন। তিনি একজন খ্রিস্টানও ছিলেন এবং নরওয়েকে ধর্মান্তরিত করার চেষ্টা করেছিলেন, যদিও তিনি কাজটি পুরোপুরি শেষ করতে পারেননি। ডেনিশদের কাছ থেকে পূর্ব নরওয়ে পুনরুদ্ধার করার পর সোয়েন ফর্কবিয়ার্ডের সাথে তার বিবাদ হয়। সোয়েন তখন এরিক দ্য ভিক্টোরিয়াসের পুত্র সুইডিশ রাজা ওলাফের সাথে মিত্রতা করেন। ১০০০ সালে ওলাফ ট্রিগভাসন যখন বাল্টিক সাগর থেকে ফিরছিলেন, তারা সোলডারে অর্থাৎ স্ভলডারে যুদ্ধে তার নৌবহরকে অতর্কিত আক্রমণ করে ধ্বংস করে দেয়। নরওয়েজিয়ান রাজা যুদ্ধে নিহত হন। এরপর নরওয়ে তার প্রতিবেশীদের মধ্যে ভাগ হয়ে যায়। কিছু জমি যেমন ভিকেন ডেনমার্কের এবং ভার্মল্যান্ড সুইডেনের সরাসরি নিয়ন্ত্রণে আসে। বাকি অংশ উত্তর নরওয়ে ইয়ার্ল হাকন সিগার্ডসন এর দুই পুত্র সোয়েইন হাকনসন এবং পশ্চিম নরওয়ে এরিক হাকনসেনের অধীনে ডেনিশ ও সুইডিশ রাজাদের পক্ষ থেকে শাসিত হয়। এই বিজয়ের পর উভয় রাজাই আরও শক্তিশালী হয়ে ওঠেন। ওলাফ তার রাজধানী সিগডুনাতে স্থানান্তরিত করেন। সেখানে তিনি নিজের মুদ্রা তৈরি শুরু করেন এবং প্রথম সুইডিশ রাজা হিসেবে মুদ্রা জারি করেন। ওলাফ এই ধাতব মুদ্রায় কর আদায় করতেন, যে কারণে সুইডিশরা তাকে স্কটকনুং ডাকত। যেহেতু মুদ্রাগুলো সাধারণত স্কুটা নামক একটি পকেটে বহন করা হতো, তাই স্কটকনুং নামের আক্ষরিক অর্থ ছিল মুদ্রা রাজা বা পকেটের রাজা। ওলাফ সুইডেনের প্রথম খ্রিস্টান রাজাও ছিলেন এবং তার জমিতে নতুন ধর্ম প্রবর্তন শুরু করেন। তবুও একাদশ শতাব্দীর শেষ পর্যন্ত সুইডেনে প্যাগানরা একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবেই রয়ে যায়। সোয়েইন ফর্কবিয়ার্ড, যার বোন ইংল্যান্ডে নিহত হয়েছিলেন, দ্বীপরাজ্যটি জয় করতে বের হন। এই বিজয় দীর্ঘস্থায়ী হয় এবং তার পুত্র ক্যানিউট শেষ পর্যন্ত এটি সম্পন্ন করেন। তার বিজয়ের জন্য ক্যানিউট দ্য গ্রেট উপাধি পান। ক্যানিউট যখন ইংল্যান্ডে যুদ্ধ করছিলেন, ডেনমার্ক শাসন করছিলেন তার ছোট ভাই দ্বিতীয় হ্যারল্ড, যিনি ১০১৮ সালে রহস্যজনক পরিস্থিতিতে মারা যান। ফলে ডেনমার্কও ক্যানিউট দ্য গ্রেটের হাতে চলে যায়। ওলাফ হ্যারল্ড হসন ছিলেন ওলাফ ট্রিগভাসনের ধর্মপুত্র এবং হ্যারল্ড ফেয়ারহেয়ারের বংশধর। তিনি তার যৌবন নির্বাসনে কাটিয়েছিলেন, জমসে ভাইকিংদের একটি দলে যোগ দিয়ে। তিনি বাল্টিক, ফিৎসিয়া এবং ইংল্যান্ডের জমিতে লুটরাজ করেন। অল্প সময়ের মধ্যেই তিনি নিজের ভাইকিং দল জড়ো করেন এবং নরম্যান্ডিতে বসতি স্থাপন করেন, যেখানে তিনি খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হন। যখন তিনি জানতে পারেন যে ক্যানিউট তার সেনাবাহিনী নিয়ে ইংল্যান্ড জয় করতে গেছেন, ওলাফ ডেনিশদের কাছ থেকে নরওয়ে পুনরুদ্ধার করতে সমুদ্রযাত্রা করেন। তিনি সহজেই পশ্চিম নরওয়ে দখল করেন এবং কৌশলে তরুণ ইয়ার্ল হাকন এরিকসনকে বন্দী করেন। ভিকেনে পৌঁছালে স্থানীয় নরওয়েজিয়ানরা ডেনিশ গভর্নরদের উৎখাত করে এবং ওলাফকে তাদের নতুন রাজা হিসেবে ঘোষণা করে। সোয়েইন হাকনসন ওলাফের আগমনের কথা জানতে পেরে নৌবহর জড়ো করেন এবং তার সাথে যুদ্ধ করতে যাত্রা করেন। তবুও নেসজারের যুদ্ধে সোয়েইন পরাজিত হন এবং নরওয়ে থেকে পালিয়ে যান। পুরো রাজ্য এখন ওলাফের নিয়ন্ত্রণে আসে। তার ক্ষমতা শক্তিশালী করতে তিনি সুইডিশ রাজা ওলাফ স্কটকনুংয়ের সাথে শান্তি স্থাপন করেন। এই শান্তি ওলাফের সাথে সুইডিশ প্রিন্সেস ইনজেগার্ডের বিয়ের মাধ্যমে সিল করার কথা ছিল, যদিও তাকে পরিবর্তে রুসের ইয়ারোস্লাবের ওয়াইজের সাথে বিয়ে দেওয়া হয়। শান্তি বজায় রাখতে স্কটকনুং তার অবৈধ কন্যাকে ওলাফের সাথে বিয়ে দেন। এইভাবে ১০১৯ সালে সুইডেন ও নরওয়ে শান্তি নিশ্চিত করে। নতুন রাজা ছিলেন একজন কট্টর খ্রিস্টান এবং শান্তিপূর্ণ ও জোরপূর্বক উভয়ভাবেই ধর্মের প্রচার করতেন। নরওয়েজিয়ান অভিজাতরা এই জবরদস্তির বিরোধিতা করে এবং সাহায্যের জন্য ডেনিশ রাজার কাছে আবেদন করে। ১০২৬ সালে ক্যানিউট একটি নৌবহর নিয়ে হেলগিয়া নদীর মোহনায় সম্মিলিত নরওয়েজিয়ান সুইডিশ নৌবহরকে পরাজিত করেন।
ওলাফ রুসে পালিয়ে যান এবং 1028 সালের মধ্যে ক্যানিউট পুরো নরওয়ে জয় করেন। তিনি খ্রিস্টধর্ম চাপিয়ে দেননি, তাই নরওয়ে মূলত পেগেন বা পৌত্তলিকই থেকে যায়। 1029 সালে ওলাফ সুইডেনে ফিরে আসেন এবং তার শ্যালক আনন্দ জেকবের কাছ থেকে সামরিক সাহায্য পান। তিনি পাহাড় অতিক্রম করে নরওয়ে আক্রমণ করেন। স্টিকলেস্ট্যাডের কাছে তিনি পেগান ইয়ার্লের বাহিনীর মুখোমুখি হন। যদিও সংখ্যায় 1-এর বিপরীতে 3 ছিল, ওলাফ লড়াই করার সিদ্ধান্ত নেন এবং নিহত হন। মনে হচ্ছিল নরওয়ে চিরতরে ডেনিশ শাসনে থাকবে। তবে ওলাফের মৃত্যু তার রাজত্বকালের চেয়ে নরওয়ের ইতিহাসে বেশি প্রভাব ফেলেছিল। তার মৃত্যুর খবর রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে, ডেনিশদের বিরুদ্ধে বিদ্রোহের জন্ম দেয়। ওলাফকে সন্ত ঘোষণা করা হয়। খ্রিস্টান মিশনারিরা তাকে একজন ভালো রাজা হিসাবে চিত্রিত করতে শুরু করে, যিনি পেগানদের হাতে অন্যায়ভাবে শহীদ হয়েছেন, যা নরওয়ের খ্রিস্টধর্ম গ্রহণকে ব্যাপকভাবে ত্বরান্বিত করে। 1035 সালের মধ্যে ক্যানিউট দ্য গ্রেটের মৃত্যুর পর নরওয়েজিয়ান ইয়ার্ল আইনার থাম্বারস্ক্যালফির রুশ ভ্রমণ করেন। সেখানে তিনি ওলাফের অবৈধ পুত্র 11 বছর বয়সী ম্যাগনাসকে খুঁজে পান এবং তাকে নরওয়েতে ফিরিয়ে আনেন। আইনার সহজেই ডেনিশদের বহিষ্কার করেন এবং ম্যাগনাসকে রাজা করেন, নিজে রাজপ্রতিনিধি হিসাবে রাজ্য শাসন করেন। এই সময়ে আইনার ফ্যারো দ্বীপপুঞ্জকেও নরওয়ের সাথে যুক্ত করেন। স্থানীয় ইয়ার লিফুর ওসুরসেন ম্যাগনাসের প্রতি আনুগত্য স্বীকার করেন, যদিও দ্বীপগুলো কার্যত স্বাধীন ছিল। 1037 সালে ম্যাগনাস নতুন ডেনিশ রাজা হার্ডিকনিউটের সাথে দেখা করেন এবং শান্তি স্থাপন করেন। তারা একমত হন যে তাদের মধ্যে কেউ মারা গেলে অন্যজন তার জমির উত্তরাধিকারী হবে। ম্যাগনাস প্রাপ্তবয়স্ক হলে তিনি তার ন্যায় বিচার এবং সাধারণ মানুষের প্রতি যত্নের জন্য নরওয়েজিয়ানদের কাছে পরিচিত হয়ে ওঠেন এবং দ্য গুড উপাধি অর্জন করেন। 1042 সালে হার্ডিকনিউটের মৃত্যুর পর ম্যাগনাস ডেনমার্কে যান এবং রাজা হিসাবে মুকুট পরেন। সেখান থেকে 1043 সালে তিনি জমসবর্গের বিরুদ্ধে অভিযান চালান, যা ছিল ভিস্টুলা নদীর মোহনায় অবস্থিত একটি ভাইকিং দুর্গ এবং জলদস্যু প্রজাতন্ত্র হিসাবে কাজ করত। ম্যাগনাস শহরটি ধ্বংস করে বৃহত্তর ভাইকিং যুদ্ধদলের অবসান ঘটান। একই বছর পোলাবিয়ান স্লাভরা লুটপাটের উদ্দেশ্যে ডেনমার্ক আক্রমণ করে, কিন্তু ম্যাগনাস লিডসকফ হিথের যুদ্ধে তাদের পরাজিত করেন। পরে তিনি ইংরেজ রাজাকে চিঠি পাঠিয়ে ইংল্যান্ড আক্রমণের হুমকি দেন, যা তিনি তার ন্যায় তো প্রাপ্য বলে মনে করতেন। ক্যানিউট দ্য গ্রেটের ভাইপো সোয়ান অ্যাস্ট্রিডসেন শুরুতে ম্যাগনাস দ্য গুডকে তার রাজা হিসাবে মেনে নিয়েছিলেন, কিন্তু শীঘ্রই তিনি তার বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং হেরে যান। তিনি আরও কয়েকবার ম্যাগনাসকে ডেনিশ সিংহাসন থেকে সরানোর চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন এবং সুইডেনে লুকিয়ে থাকতে বাধ্য হন। সেখানে তিনি একটি মিত্র খুঁজে পান, ম্যাগনাসের চাচা হ্যারল্ড সিগার্ডসনকে। সেন্ট ওলাফের পরাজয়ের পর তার সৎ ভাই তরুণ হ্যারল্ড নরওয়ে থেকে পালিয়ে যান। প্রথমে তিনি রুসে আশ্রয় পান এবং ভাড়াটে সৈনিক হন, কিন্তু যখন তিনি প্রিন্স ইয়ারোস্লাভের দানকন্যার পানি প্রার্থনা করেন, তখন তার সাথে বিবাদ হয় এবং তিনি বাইজেন্টিয়ামে চলে যান। সেখানে তিনি ভ্যারেঞ্জিয়ান গার্ডে কাজ করেন, যা ছিল সাম্রাজ্যের সবচেয়ে বিখ্যাত সেনাবাহিনী। হ্যারল্ড অনেক যুদ্ধে কৃতিত্ব দেখান এবং কিছু সময়ের জন্য গার্ডের নেতৃত্বও দেন। 1043 সালে প্রচুর সম্পদ নিয়ে তিনি রুসে ফিরে আসেন এবং অবশেষে ইয়ারোস্লাভের মেয়েকে বিয়ে করেন। বাইজেন্টিয়ামের বিরুদ্ধে একটি ব্যর্থ অভিযানের পর তিনি স্ক্যান্ডিনেভিয়ায় পাড়ি জমান। সোয়েন অ্যাস্ট্রিডসেনের সাথে হাত মিলিয়ে তিনি ম্যাগনাস দ্য গুডের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। তখন ম্যাগনাস তার চাচাকে নিজের দলে টানার চেষ্টায় তার সাথে শান্তি স্থাপন করেন এবং নরওয়ে ভাগ করতে রাজি হন, যদিও তার দীর্ঘদিনের মিত্র আইনার থাম্বারস্ক্যালফি এর বিরোধিতা করেছিলেন। পরের বছরই রাজা ম্যাগনাস রহস্যজনক পরিস্থিতিতে মারা যান। কিংবদন্তি অনুযায়ী একটি খরগোশ দেখে ভয় পাওয়া ঘোড়া থেকে পড়ে তিনি মারা যান। শীঘ্রই হ্যারল্ড আইনার থাম্বারস্ক্যালফিকে শিকারের সময় হত্যার ব্যবস্থা করেন এবং সমগ্র নরওয়ের নিয়ন্ত্রণ নিয়ে নেন। আইনারের মৃত্যু নরওয়েজিয়ানদের মধ্যে বিদ্রোহের জন্ম দেয়, কিন্তু হ্যারল্ড নির্মমভাবে তা দমন করেন। তার রাজত্বকালে হ্যারল্ড ষড়যন্ত্র, নির্মমতা এবং স্বৈরাচারের জন্য পরিচিত ছিলেন। এ কারণেই তাকে হার্ডরারা ডাকনাম দেওয়া হয়, যার অর্থ কঠোর না নির্মম। তিনি নরওয়ের রাজধানী নবনির্মিত অসলোতে স্থানান্তরিত করেন, যেখান থেকে তিনি কঠোর হাতে শাসন করতেন। হ্যারল্ড যখন নরওয়ের নিয়ন্ত্রণ নিশ্চিত করছিলেন, সোয়েন অ্যাস্ট্রিডসেন ডেনমার্কের দখল নেন এবং এটাকে নরওয়ে থেকে স্বাধীন করেন। এতে হ্যারল্ড অসন্তুষ্ট হন। ম্যাগনাসের উত্তরাধিকারের ধাওয়াই দিয়ে তিনি ডেনিশ সিংহাসন দাবি করেন। 1050 সালে হ্যারল্ড ডেনমার্কে যান এবং হেডিবি শহর ধ্বংস করেন। ফেরার পথে তিনি আরহুসও লুট করেন। এরপর হ্যারল্ড বারবার ডেনমার্কে আক্রমণ চালাতে থাকেন।
এই ধরনের একটি লুটতরাজ অভিযানের সময় বাড়ি ফেরার পথে নিসা নদীর মোহনার কাছে হ্যারাল্ড হার্ড্রাডা সোয়েনের সাথে মুখোমুখি হন। 400টিরও বেশি লংশেপ বা রণতরী এই যুদ্ধে অংশগ্রহণ করে। এটি স্ক্যান্ডিনেভিয়ান ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ হয়ে ওঠে এবং নরওয়েজিয়ান রাজা হ্যারাল্ডের বিজয়ের মাধ্যমে শেষ হয়। সোয়েন কোনোমতে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে প্রাণ বাঁচান। সোয়েন অ্যাস্ট্রিডসনের পরাজয়ের পরও ডেনিশরা নিষ্ঠুর হ্যারাল্ডকে তাদের রাজা হিসাবে চায়নি এবং কোনো ডেনিশ ইয়ার্ল নরওয়েজিয়ান রাজার প্রতি আনুগত্য স্বীকার করেনি। তদুপরি প্রভাবশালী নরওয়েজিয়ান ইয়ার্ল হাকুন আইভারসেন হ্যারাল্ডের বিরুদ্ধে বিদ্রোহ করেন, কিন্তু ভেনার্ন হ্রদের কাছে যুদ্ধে তিনি পরাজিত হন এবং প্রথমে সুইডেনে এবং পরে ডেনমার্কে পালিয়ে যান, যেখানে তিনি রাজা সোয়েনের অধীনে কাজ করেন। যুদ্ধ উভয় রাজ্যকেই ক্লান্ত করে দেয়। 1064 সালে হ্যারাল্ড ও সোয়েনের মধ্যে একটি যুদ্ধবিরতি অঘোষিত হয়। ইয়ার্ল হাকন আইভারসেনের অপমানের জবাবে নরওয়েজিয়ান রাজা ভিকেন এবং আপল্যান্ডে তার জমিগুলোতে আক্রমণ করেন। এরপর হ্যারাল্ড প্রায়শই তার নিজের প্রজাদের বিরুদ্ধে সন্ত্রাস বা ভীতি প্রদর্শন ব্যবহার করতেন। 1066 সালে হ্যারাল্ড হার্ড্রাডা ইংল্যান্ডের মুকুট দাবি করার জন্য একটি অভিযানে বের হন, কিন্তু স্ট্যামফোর্ড ব্রিজের যুদ্ধে নরওয়েজিয়ানরা শোচনীয় পরাজয় বরণ করে। সেখানে রাজা নিজেই নিহত হন। তার পুত্র ওলাফ, যিনি যুদ্ধে অংশ নেননি, বেঁচে যান এবং নরওয়েতে ফিরে রাজা হন। প্রথমে তিনি তার ছোট ভাইয়ের সাথে এবং 1069 সাল থেকে একা শাসন করেন। তার পিতার বিপরীতে ওলাফ শান্তির পথ বেছে নেন। তিনি সংস্কার করেন, বাণিজ্যের বিকাশ ঘটান এবং নতুন আইন প্রবর্তন করেন। এজন্য তাকে দ্য পিসফুল বা শান্তিকামী বলা হয়। সোয়েন অ্যাস্ট্রিডসেনের রাজত্ব তুলনামূলকভাবে শান্তিপূর্ণ ছিল। ডেনমার্ক আর বিজয়ের যুদ্ধ করেনি, যদিও সোয়েন প্রায়ই তার মিত্রদের সাহায্য করার জন্য সৈন্য পাঠাতেন। সোয়েন অ্যাস্ট্রিডসেনের 15 জন পুত্র ছিল। তাদের মধ্যে একজন, যার নামও সোয়েন, প্রথম ক্রুসেডে অংশ নেন এবং মারা যান। সোয়েনের আরও 5 পুত্র একের পর এক ডেনমার্কের রাজা হন। তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন রাজা চতুর্থ ক্যানিউট বা ক্যানিউট দ্য গ্রেট। তিনি 1080 সালে সিংহাসনে আরোহণ করেন এবং ক্যানিউট দ্য গ্রেটের মতো ইংল্যান্ড জয় করার পরিকল্পনা করেন। এজন্য তিনি 1000 জাহাজের একটি নৌবহর জড়ো করার সিদ্ধান্ত নেন। তবুও এটি ডেনিশদের জন্য বোঝা হয়ে দাঁড়ায় এবং তারা তার বিরুদ্ধে বিদ্রোহ করে। ক্যানিউট একটি গির্জায় লুকিয়েছিলেন, কিন্তু বিদ্রোহীরা তাকে খুঁজে পায় এবং বেদিতেই হত্যা করে। তিনি একজন শহীদ হন এবং পরে তাকে সন্ত এবং ডেনমার্কের পৃষ্ঠপোষক হিসেবে ঘোষণা করা হয়। যখন হ্যারাল্ড হার্ড্রাডা এবং সোয়েন অ্যাস্ট্রিডসেন একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত ছিলেন, সুইডেনের রাজা আনেন্ড জ্যাকব নিঃসন্তান অবস্থায় মারা যান। নতুন রাজা হন ওলাফ স্কটকনুংয়ের অবৈধ পুত্র এমান্ড, যাকে সুইডেনে দ্য ওল্ড বলা হতো। তার পুত্র আনান্ড একটি সামুদ্রিক অভিযানে মারা যান। এভাবে রাজা এমান্ড দ্য ওল্ডের মৃত্যুর পর উপসালার প্রাচীন আধা কাল্পনিক রাজবংশের অবসান ঘটে। নতুন রাজা নির্বাচিত হন এমান্ডের আত্মীয়দের মধ্যে থেকে পশ্চিম গোটাল্যান্ডের ইয়ার্ল স্টেনকিল। কিংবদন্তি অনুসারে নরওয়েজিয়ান রাজাদের মতো তিনিও হ্যারাল্ড ফেয়ারহেয়ারের বংশধর এবং আধা কাল্পনিক ইলিম রাজবংশের অন্তর্গত ছিলেন। তিনি রাজ্যকে কেন্দ্রীভূত করার চেষ্টা করেন এবং খ্রিস্টধর্মের প্রসার ঘটান। 1066 সালে স্ট্যানকিলের মৃত্যুর পর সুইডেনে গৃহযুদ্ধ শুরু হয়। প্যাগান ধর্ম বা পৌত্তলিকতা ফিরিয়ে আনার লক্ষ্যে অনেক স্বঘোষিত রাজার আবির্ভাব ঘটে। তাদের মধ্যে ছিলেন 2 এরিক ভাই, আনান্ড গডসকে এবং হাকন দ্য রেড। তবু স্টেনকিলের পুত্র ইঙ্গি দ্য এল্ডার ছিলেন একজন দক্ষ সেনাপতি এবং রাজনীতিবিদ। 1076 সালের মধ্যে তার বাহিনী এই সমস্ত দাবিদারদের পরাজিত করে। তার পিতার পদাঙ্ক অনুসরণ করে রাজা ইঙ্গি সুইডেনের খ্রিস্টধর্মীকরণ অব্যাহত রাখেন, যা 1084 সালে সুইডিশদের মধ্যে একটি প্যাগান বিদ্রোহ উস্কে দেয়। এটি দ্রুত স্মাল্যান্ডে ছড়িয়ে পড়ে, যেখানে প্যাগান ব্লড সোয়েন ক্ষমতা দখল করেন। 1088 সালে ইঙ্গি দ্য এল্ডার তার সৈন্য নিয়ে স্মাল্যান্ড আক্রমণ করেন, ব্লড সোয়েনকে তার নিজের বাড়িতে ঘিরে ফেলেন এবং বাড়িটি পুড়িয়ে দেন। এরপর ইঙ্গি উপসালার প্রাচীন প্যাগান মন্দির ধ্বংস করার আদেশ দেন এবং তার জায়গায় একটি খ্রিস্টান গির্জা নির্মাণ করেন। এভাবে সুইডেন একটি একক রাজার অধীনে একীভূত হয়। ওলাফ দ্য পিসফুলের মৃত্যুর পর তার পুত্র তৃতীয় ম্যাগনাস নরওয়ের রাজা হন। তার দাদা হ্যারাল্ড হার্ড্রাডার মতো তিনিও একজন বিজেতা হিসেবে খ্যাতির স্বপ্ন দেখতেন। নরওয়েজিয়ান ইয়ার্লদের আরেকটি বিদ্রোহ দমন করার পর তিনি একটি অভিযানের জন্য সেনাবাহিনী জড়ো করেন। 1097 সালে তৃতীয় ম্যাগনাস কিংডম অফ দি আইলস জয় করতে বের হন, যে জমিগুলো স্ক্যান্ডিনেভিয়ান বসতি স্থাপকরা শাসন করত এবং যাদের জন্য ভাইকিং যুগ তখনও শেষ হয়নি। 1 বছরের মধ্যে নরওয়েজিয়ান রাজা এই দ্বীপগুলি একের পর এক বশীভূত করেন।
১০৯৮ সালে তিনি স্কটিশ রাজাকে এই দ্বীপগুলির দাবি ত্যাগ করতে বাধ্য করেন। তৃতীয় ম্যাগনাস আইল অফ ম্যানে পৌঁছন, যেখানে তিনি স্থানীয় রাজা লাগম্যান গডরেডসনকে বন্দী করেন এবং নরওয়েজিয়ানরা দূরবর্তী এই দ্বীপটির নিয়ন্ত্রণ নেয়। এরপর নরওয়েজিয়ান রাজা ওয়েলসের উপকূলে পৌঁছন, যেখানে তিনি নরম্যান আর্লদের বাহিনীকে পরাজিত করেন, যারা গুইনেথ রাজ্য আক্রমণ করেছিল, এবং এর বিনিময়ে তিনি অ্যাঙ্গেলসি দ্বীপের উত্তরাধিকার অধিকার পান। দেশে ফেরার পর তিনি সীমান্ত অঞ্চল নিয়ে সুইডিশ রাজা ইঙ্গি দ্য এল্ডারের সাথে যুদ্ধ শুরু করেন। যুদ্ধ শক্তির ভারসাম্য পরিবর্তন করেনি। ১ বছর পর ডেনিশ রাজা এরিক দ্য গুড আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার প্রস্তাব দেন। ৩ জন স্ক্যান্ডিনেভিয়ান রাজা কুঙ্গাহেলা নামক স্থানে একত্রিত হয়ে যে ঐতিহাসিক বৈঠক করেন, তা উত্তর ইউরোপের রাজনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা করে। এই সভার প্রধান উদ্দেশ্য ছিল ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনের মধ্যে দীর্ঘদিন ধরে চলা সংঘাত, প্রতিদ্বন্দ্বিতা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে একটি স্থিতিশীল শান্তি প্রতিষ্ঠা করা। এই বৈঠকেই প্রথমবারের মতো ৩টি রাজ্যের সীমানা আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়, যা স্ক্যান্ডিনেভিয়ার ভৌগোলিক ও রাজনৈতিক কাঠামোকে সুস্পষ্ট ও স্থায়ী রূপ দেয়। এর ফলে এই ৩টি রাষ্ট্র ইউরোপের মানচিত্রে স্বতন্ত্র ও সার্বভৌম শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। তবে এই শান্তি ছিল চিরস্থায়ী নয়। সময়ের প্রবাহে তাদের জন্য অপেক্ষা করছিল গৃহযুদ্ধ, ক্ষমতার দ্বন্দ্ব এবং একে অপরের সঙ্গে নতুন নতুন সংঘাত। কখনো তারা রাজনৈতিক বা সামরিক প্রয়োজনে একত্রিত হয়েছে, আবার কখনো ভিন্ন পথে এগিয়ে গেছে। তবুও কুঙ্গাহেলার এই ঐতিহাসিক সভা একটি বিষয় নিশ্চিত করে দেয়: ডেনমার্ক, নরওয়ে ও সুইডেন আর কখনো ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাবে না, বরং তারা ইউরোপীয় রাজনীতির স্থায়ী ও প্রভাবশালী শক্তিতে পরিণত হয়, যার প্রভাব আজও উত্তর ইউরোপের ইতিহাস ও ভূ রাজনীতিতে স্পষ্টভাবে প্রতিফলিত।